সো আজকে আমাদের যে টপিকটা শুরু হচ্ছে সেটা হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এটা হচ্ছে ড্রামার পেপারে রয়েছে। 18 সেঞ্চুরি টু প্রেজেন্ট সেঞ্চুরি যে ড্রামার পেপারটা রয়েছে সেই পেপারে কিন্তু রয়েছে কল্যাণ ইউনিভার্সিটি 6-7 এবং এই পেপারটার একটা খুব ইম্পর্টেন্ট একটা ড্রামা হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার বাই জন অসবর্ন। এবং এই জন অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার এই নাটকটাকে আমি ডিটেলে বেশি সময় নষ্ট করে না করে অ্যাট ফার্স্ট আই উইল ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ড্রামা। প্রথমত আমি ড্রামার ব্যাকগ্রাউন্ড ডিল করবো, তারপরে আমি নাটকটাতে যাব। দেখো এই নাটকটা মনে রাখবে, দিস ড্রামা হ্যাজ আ থিয়েট্রিক ব্যাকগ্রাউন্ড। এই নাটকের একটা থিয়েট্রিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। টোয়েন্টিয়েথ সেঞ্চুরিতে আমরা দেখি নাটক ব্যাপারটা খুব কঠিন হয়ে যায়। মানে যারা থিয়েটার বা লিটারেচার পড়ে তারা ছাড়া মানে অন্য মানুষরা নাটক দেখতে যাচ্ছে না থিয়েটারে। ফলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে থিয়েটারে যেহেতু লোকজন যাচ্ছে না, এর পিছনে আরো কারণ কি কি রয়েছে, যেমন টিভি চলে এসেছে সেই টাইমে। ওকে, এবং থিয়েটার অপেরা যা যা আছে, মানে থিয়েটার্স অ্যান্ড অপেরাস স্টার্টেড সাফারিং। ওকে, এই যে 1940s বা 1950s এর দিকে লোকজন আর থিয়েটারে সেভাবে কেউ যাচ্ছে না। এবার এই 1950 সালের দিকে এই লুক ব্যাক ইন অ্যাঙ্গার হচ্ছে এমন একটা নাটক, যে নাটকটা মানে দিস ড্রামা অ্যাকচুয়ালি ফোর্স দ্য পিপল, এই নাটকটা লোকজনকে আবার থিয়েটারে ফিরিয়ে এনেছিল। ইন দ্য মিড 1950s জন অসবর্ন লিড দ্য মুভমেন্ট হুইচ ব্রট দ্য পিপল ব্যাক টু দ্য থিয়েটার। ওকে, ওদিকে হ্যারল্ড প্রিন্টারও কিন্তু সেম একই কাজ করছে। নভেলে এই কাজটা করছেন হচ্ছে কিং ল্যামিস। সুতরাং মানে দেয়ার মেন কন্ট্রিবিউশন ওয়াজ টু ব্রিঙ্গিং ব্যাক দ্য অডিয়েন্স টু দ্য থিয়েটার। থিয়েটারে অডিয়েন্সদের ফিরিয়ে আনাই হচ্ছে এদের মেন উদ্দেশ্য। এবার এই নাটকটার মধ্যে এমন কি ছিল যে এই নাটকটা লোককে দেখতে এসেছিল, লোকজন থিয়েটারে যেতে বাধ্য হয়েছিল। মনে রাখবে এই নাটকটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দুটো জিনিস হচ্ছে, এই দিস প্লে টাচড দ্য নার্ভ অফ দ্যাট টাইম। দিস প্লে টাচড দ্য নার্ভ অফ দ্যাট টাইম। সেই সময় নার্ভটাকে কিন্তু ছুঁতে পেরেছিল এই নাটকটা, এটা মাথায় রাখতে হবে। আর 2 নম্বর কথাটা কি, এই নাটকে কিন্তু মানে দিস অসবর্নস স্কিল্ড ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা, এই ভাষাটাও খুব ইম্পর্টেন্ট, এই নাটকের ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো কারণে মানে মনে রাখবেন লোকজন কিন্তু আবার অডিয়েন্সটা ফিরে যাচ্ছে, কারণ এই নাটকটা সাধারণ মানুষের যে চাহিদা, সাধারণ মানুষের যে নিডস, সেগুলোকে টাচ করতে পেরেছিল। মানে দিস ড্রামা ওয়াজ লাইক আ মাউথপিস ফর দ্য কমন পিপল। ওকে, মনে রাখবে এটা একটা সোশিও পলিটিক্যাল ড্রামা। এই নাটকটা ব্যাকগ্রাউন্ডটা কি মনে রাখতে হবে। 1950s এর দিকে, 1950 সালের অ্যাংরি, ফ্রাস্ট্রেটেড, এডুকেটেড, আনএমপ্লয়েড ইউথ, তার একটা অ্যাঙ্গার, তার যে রাগ এগেন্স্ট দ্য সিস্টেম, এটাই হচ্ছে এই নাটকের মেন ব্যাকগ্রাউন্ড। মনে রাখবে এই নাটকটা কি থেকে ব্যাকগ্রাউন্ডটা শোনো, যেহেতু ডিউরিং দ্য টাইম, ওই যে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এন্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মনে রাখবে মানে দ্য গভর্নমেন্ট ওয়াজ নট এবল টু প্রডিউস জবস, ঠিকঠাক করে জব দিতে পারছিল না। সুতরাং শিক্ষিত ছেলেমেয়েরা ছিল তারা কিন্তু বেকার হয়ে গেছিল। এবং এই যে জবলেসনেস এবং যে তারপর একটা ফ্রাস্ট্রেশন, আনএমপ্লয়মেন্ট, এই যে সমস্যাটা দিয়ে তারা যাচ্ছিল, এই নাটকে একজন রয়েছে প্রধান চরিত্র, যার নাম হচ্ছে জিমি। মনে রাখবে এই নাটকের যে প্রধান চরিত্র, এই যে জিমি পোর্টার, সে কিন্তু খুব এডুকেটেড ম্যান, কিন্তু সে চাকরিটা পায়নি, তাকে গভর্নমেন্ট জব দিতে সক্ষম হয়নি। সেটা মিষ্টির দোকান করেছে রাইট নাও। এই তার যে অ্যাঙ্গার এই গভর্নমেন্টের প্রতি, এই নাটকের এটাই মেন বিষয়বস্তু। সেই টাইমে লোকজন এটা নিয়েই সাফার করছে, এবং এই নাটকটা যদি এই বিষয়টা নিয়েই ডিল করছে, সেই জন্য কিন্তু লোকজন বাধ্য হয়ে নাটকটা দেখতে গেছিল, আবার সবাই যেন থিয়েটারে ফিরে এসছে। তাই এই নাটকটা ওই দিক থেকে একটা মনে রাখবে রেভলিউশনারি নাটক, কিন্তু রেভলিউশনারি নাটক কিন্তু এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ওকে, এছাড়া তাহলে আমরা আর কি দেখতে পাচ্ছি এই নাটকে, আমরা দেখতে পাই মনে রাখবে তাহলে একটা জিনিস, লুক ব্যাক ইন অ্যাঙ্গার বাংলা মানে করলে কি হবে, পিছনে তাকালে বা পিছনে ফিরে দেখলে কি হচ্ছে, রাগ হচ্ছে। তাহলে দিস ইজ দ্য অ্যাঙ্গার অফ আ ইয়াং ম্যান টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট। কারণ 1920-30 সালে যে স্বপ্ন দেখানো হয়েছিল ইউথদের, বা সেই স্বপ্নটা তারা রাখেনি গভর্নমেন্ট। সুতরাং জিমি যখন এই প্রেজেন্ট সিচুয়েশনটা দেখছে,
আর ওই পিছনের দিনগুলোর সঙ্গে যখন তুলনা করছে এবং বুঝতে পারছে সমস্ত স্বপ্ন ভেঙে গেছে, এর ফলে কিন্তু তার মধ্যে একটা রাগ সৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু তার মধ্যে সিস্টেমটার বিরুদ্ধে একটা রাগ কিন্তু সৃষ্টি হচ্ছে। ফর দ্যাট রিজন জিমি ইজ অ্যাকচুয়ালি হ্যাভিং দ্য প্রবলেম টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট। জিমি ইজ বিকামিং ভেরি অ্যাংরি টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট। আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। জিমি ইজ বিকামিং ভেরি অ্যাংরি টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো সেই কারণে এই নাটকটার নাম কিন্তু লুক ব্যাক ইন অ্যাঙ্গার। ওকে, so that's why the play is look back in anger. Okay, সুতরাং এই ব্যাকগ্রাউন্ডটার থেকে কিন্তু আমাদের এই নাটকটা শুরু করতে হবে। এবং এই নাটকের প্রধান যে চরিত্র রয়েছে জিমি পোর্টার অ্যান্ড তার ওয়াইফ অ্যালিসন। জিমি পোর্টার অ্যান্ড অ্যালিসন, মনে রাখতে হবে। এবার এই জিমি সবসময় তার ওয়াইফের প্রতিও রেগে থাকে কেন? তার ওয়াই ইজ অ্যালিসন। তাহলে এই জিমি যে সবসময় তার ওয়াইফের প্রতি রেগে থাকে কেন? অ্যালিসন হচ্ছে হাই ক্লাস সোসাইটি থেকে এসছে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে জিমি কেন অ্যালিসনকে বিয়েটা করেছিল? ফর জিমি অ্যালিসন ওয়াজ ভেরি চার্মফুল অ্যান্ড হি থট দ্যাট অ্যালিসন উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হিজ মাইন্ড এন্ড কন্ডিশন। সে ভেবেছিল যে অ্যালিসন হয়তো তার সমস্ত সমস্যা বুঝবে, কিন্তু অ্যালিসন কখনো তার সমস্যা বোঝেনি। অ্যালিসন কখনো তার হাজবেন্ডের দুঃখটাই বোঝেনি। ওদিকে অ্যালিসন হাই ক্লাস সোসাইটি থেকে সে কেন জিমিকে বিয়েটা করলো? বিকজ মনে রাখবে শি ইজ নট হ্যাবিচুয়েটেড ইন সিইং দিস টাইপ অফ পিপল হু হ্যাভ স্ট্রং সেন্স অফ কমিটমেন্ট, স্ট্রং সেন্স অফ ফেইথ অ্যান্ড রোবাস্ট রেশনাল পাওয়ার। মনে রাখবে এই যে লোকটা জিমি, যার মধ্যে কিন্তু একটা সেন্স অফ পাওয়ার, মানে একটা স্ট্রেট ফরওয়ার্ডনেস, কমিটমেন্ট রয়েছে লোকটার মধ্যে, এটা কিন্তু জিমির এই জিনিসটার মধ্যে অ্যালিসন খুব ভালো লেগেছিল অ্যালিসন। সুতরাং অ্যালিসন কিন্তু জিমিকে বিয়েটা করে। এবার আমরা শুরু করছি নাটকটা। মনে রাখবে এই নাটকের টাইটেল হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার। প্লে রাইট হচ্ছে জন অসবর্ন। এই নাটকটা পারফর্ম করা হয়েছিল 1956-এ রয়্যাল কোর্ট থিয়েটারে পারফর্ম করা হয়েছিল। এই নাটকটা একটা সোশ্যাল ড্রামা বা রিয়ালিস্টিক প্রেজেন্টেশন বলে রিয়েল ড্রামা। এটা কোন মুভমেন্টের আন্ডারে পড়ছে? অ্যাংরি ইয়াংম্যান মুভমেন্ট। অ্যাংরি ইয়াংম্যান মুভমেন্ট বলতে কোন মুভমেন্ট? যেখানে the characters are having the anger towards the government। কিচেন সিঙ্ক ড্রামা বলে। কিচেন সিঙ্ক ড্রামা কাকে বলে? যেটা খুব ছোট্ট, মনে রাখবে একটা ছোট্ট সেটিং এর মধ্যে হয়, ঘরের মধ্যে হয়, সে নাটকগুলোকে কিচেন সিঙ্ক ড্রামা বলা হয়। আচ্ছা, সেটিংটা কোথায় দেখো? একটা স্মল ওয়ান রুম ফ্ল্যাট। ওকে, আচ্ছা কোন সময়? পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2। তার মানে এটা একটা কিন্তু পোস্ট মডার্ন ড্রামা। দিস ইজ আ পোস্ট মডার্ন ড্রামা, রিমেম্বার ইট। মেন ক্যারেক্টার্স কারা কারা রয়েছে? জিমি পটার, অ্যাংরি এডুকেটেড ইয়াং ম্যান। অ্যালিসন রয়েছে, অ্যালিসন পটার তার ওয়াইফ, আপার ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। ক্লিফ লিউইস যে হচ্ছে জিমির বন্ধু। হেলেনা চার্লস হচ্ছে অ্যালিসনের ফ্রেন্ড। আর কলোনেল রেডফল এ হচ্ছে অ্যালিসনের বাবা। এই পাঁচজন ক্যারেক্টারকে নিয়ে কিন্তু এই নাটকটা তৈরি। সেন্ট্রাল থিমস কি কি রয়েছে? অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন, ক্লাস কনফ্লিক্ট, এলিয়েনেশন। ওকে, এই সমস্ত কিছু রয়েছে। ব্রেকডাউন অফ রিলেশনশিপ, এই সব কটা বিষয়বস্তু কিন্তু এই নাটকে রয়েছে। এই নাটকটার ইম্পর্টেন্স কি? এটা একটা ল্যান্ডমার্ক প্লে। এটা ইয়াংম্যানদের ভয়েস রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, রিয়ালিজম এবং ওয়ার্কিং ক্লাস স্ট্রাগল নিয়ে এসছে। এবং আরো এই নাটকটা পপুলারিটি কারণ এই নাটকটা দিস দিস ড্রামা লেট দ্য অডিয়েন্স কাম ব্যাক টু দ্য থিয়েটার এগেন। থিয়েটারে ফিরে আসতে সাহায্য করেছে এই কারণগুলো। চলো, এই নাটকে মোট 3টা অ্যাক্ট রয়েছে, আমরা শুরু করছি এবার। The first act of Look Back in Anger begins in a small, untidy attic room। মনে রাখতে হবে এই লুক ব্যাক ইন অ্যাঙ্গারটা একটা ছোট্ট ঘরে শুরু হচ্ছে, যে ঘরটায় জিমি পটার লিভস উইথ হিজ ওয়াইফ অ্যালিসন, আর তার বন্ধু ক্লিফও কিন্তু রয়েছে, জিমির বন্ধু। ইট ইজ অ্যান ইভিনিং ইন এপ্রিল। এপ্রিল মাসে একটা সন্ধ্যাবেলা। দ্য রুম ইজ সিম্পল অ্যান্ড বিট মেসি। এবং ঘর বাড়ি মানে যে ঘরটায় রয়েছে এই ঘরটা খুব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে? এই লোকটা তো খুব কনসার্ন না জীবনে। এই লোকটা জীবনে শুধু অ্যাঙ্গার রয়েছে গভর্নমেন্টের প্রতি। ফিল্ড উইথ থিংস লাইক বুকস, বই ছড়িয়ে রয়েছে, ক্লোথস জামা কাপড়, ওল্ড টয়েস, কিছু খেলনা। অ্যান্ড দ্য লাইট ইজ ডিম। এবং এই একটু খুব ডিম লাইট, মানে লাইট অল্প কেন? এই ডিম লাইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য ল্যাক অফ হোপ ইন জিমিস লাইফ। এই যে অল্প আলোটা অ্যাকচুয়ালি জিমির জীবনে যে এই স্বপ্ন দেখার যে অভাব, ল্যাক অফ হোপ, আশা, আশাবাদী সে হতে পারছে না এখন। তার মনের মধ্যে সেই আশাটা কিন্তু নেই। সেই ডিম লাইটকে কিন্তু এটাই রিপ্রেজেন্ট করছে, which makes the atmosphere feel dull and uncomfortable। এবং এই সেটিংটাই এই অ্যাটমসফিয়ারটাকে যেন আনকমফোর্টেবল করছে। অ্যাজ দ্য কার্টেন রাইজেস, যখনই নাটকের পর্দা উঠে গেল, জিম অ্যান্ড ক্লিফ আর সেটিং ইন ওল্ড আর্ম চেয়ার্স।
জিমি অ্যান্ড ক্লিফ তার ওই আর্ম চেয়ারে বসে রয়েছে, কি পড়ছে? নিউজ পেপার। মানে এবার নাটকের পর্দা উঠে গেছে, এবার নাটক শুরু হচ্ছে। জিমি আর ক্লিফ তার বন্ধু, ওরা আর্ম চেয়ারে বসে রয়েছে, নিউজ পেপার পড়ছে, যেখানে অ্যালিসন আয়রন করতে যাওয়া। জিমি ইজ এ রেস্টলেস অ্যান্ড কমপ্লিকেটেড ইয়াং ম্যান। জিমিকে একজন অস্থির এবং খুব জটিল একজন ইয়াং ম্যান। হি ইজ ইন্টেলিজেন্ট বাট অলওয়েজ অ্যাংরি। সে ইন্টেলিজেন্ট কিন্তু সবসময় রেগে থাকে, অ্যান্ড ডিসস্যাটিসফাইড এবং ডিসস্যাটিসফাইড থাকে। ক্লিফ অন দ্য আদার হ্যান্ড ইজ কাম, কিন্তু তার বন্ধু ক্লিফ সে যথেষ্ট শান্ত, ফ্রেন্ডলি অ্যান্ড ইজি গোয়িং। অ্যালিসন দেখো ওর বন্ধু কিন্তু বেশ ফ্রেন্ডলি, কাম, শান্ত, তাই তো? কিন্তু অ্যালিসন ইজ কোয়াইট পেশেন্ট অ্যান্ড ইমোশনালি ডিস্ট্যান্ট। মনে রাখবে হাজবেন্ডের সঙ্গে ইমোশনাল কোনো কানেকশন নেই। শি মোস্টলি কিপস টু হাসেল হোয়াইল ডুইং হাউসহোল্ড ওয়ার্ক। সে বেশিরভাগ সময় বাড়ির কাজ করতে ব্যস্ত থাকে। হাজবেন্ডকে নিয়ে সেও বদার না। সে জানে যে হাজবেন্ড রেগে থাকে, তাকে বকাঝকা করে, সেও চুপচাপ শুনে নেয়, কোনো রেসপন্সিবিলিটি করে না। মানে দেয়ার রিলেশনশিপ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। They don't have any romantic relationship, rather they have the dissociation of their emotions. Very soon Jimmy becomes irritated. খুব তাড়াতাড়ি জিমি আবার খুব বিরক্ত হয়ে যায়, and thrown down his নিউজ পেপার পড়তে পড়তে নিউজ পেপারটাকে ছুঁড়ে ফেলে দেয়। ওকে। এবং he complains that newspapers are boring. সে কি বলছে? নিউজ পেপার আর বোরিং। নিউজ পেপার কেন বোরিং বলছে? কারণ নিউজ পেপার সবসময় যারা পাওয়ার থাকে, যাদের পাওয়ার থাকে তাদের হয়েই কিন্তু লেখে, এন্ড দ্যাট পিপল নো লঙ্গার থিঙ্ক ডিপলি। এবং মানুষজন ডিপলি ভাবে না, নিউজ পেপারে যা যা লেখা হয় সব কিন্তু সত্যি হয় না। কিন্তু মানুষজন ভাবে যে নিউজ পেপারে যা যা লেখা সবই সত্যি, একদমই তা কিন্তু নয়। এবং ও বলছে লোকজন কিন্তু ডিপলি ভাবে না। হি ইনসাল্টস ক্লিফ, সে আবার তার বন্ধুকে অপমান করে, বাই কলিং হিম আনএডুকেটেড, আনএডুকেটেড বলে, অ্যান্ড দেন টার্নস হিজ অ্যাঙ্গার টুয়ার্ডস অ্যালিসন। এবং তার রাগটা অ্যালিসনের উপরেও দেখায়, হু লিসেন্স কোয়াইটলি বাট ডাজ নট রেসপন্ড মাচ। যে শোনে বাট রেসপন্ড করে। জিমি ফিলস দ্যাট নো ওয়ান পেজ অ্যাটেনশন টু হিম। জিমি বুঝতে পারছে যে তার প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না, হুইচ মেক্স হিম ইভেন মোর ফ্রাস্ট্রেটেড, যেটার ফলে সে আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। হি আর্গুজ ওভার স্মল থিংস লাইক ফুড অ্যান্ড টি। ছোটখাটো ব্যাপারে সে রেগে যাচ্ছে, ফুড, টি, অ্যান্ড ইভেন অর্ডার্স ক্লিফ টু মেক টি, এবং ক্লিফকে অর্ডার দেয় চা বানানোর জন্য, শোয়িং ইজ ডমিনেটিং নেচার। শোয়িং ইজ ডমিনেটিং নেচার, যে সে ক্লিফকে অর্ডার দেয় চা বানানোর জন্য, এবং তার মধ্যে একটা ডমিনেটিং নেচার, মানে সে যেন ডমিনেট করতে চায়, সেন্স অফ ডমিনেশন। ওকে। Cliff behaves kind Cliff behaves kindly towards Allison. Cliff অ্যালিসনের প্রতি খুব কাইন্ডলি বিহেভ করছে। He asks her to sit and rest and even playfully flirts with her. এবং সে কি বলছে? To sit and rest. ক্লিফ কি বলছে? বসতে এবং রেস্ট নিতে, and even playfully flirts with her. অ্যালিসনের সঙ্গে কিন্তু ক্লিফ আবার ফ্লার্টও করে। বাট জিমি ডাজন্ট সিম টু মাইন্ড, কিন্তু জিমি এ ব্যাপারে কোনো বিরক্তি বোধ হয় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওয়েট ফর 1 মিনিট। হ্যাঁ, তো দেখো, হাজবেন্ডেরও না ওয়াইফের প্রতি সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু নেই। অ্যালিসন কন্টিনিউস আয়রনিং সাইলেন্টলি। সেও খুব সাইলেন্টলি সে তার মতো আয়রন করে চলেছে জামা কাপড়। অ্যান্ড ইভেন হোয়েন জিমি স্পিক্স হার্শলি টু হার, এবং যখন জিমি তাকে বকাঝকা করছে, রেগে গিয়ে বলছে, তাও সে চুপচাপ সে তার মতো আয়রন করছে। দেয়ার রিলেশনশিপ ক্লিয়ারলি শোস টেনশন অ্যান্ড ইমোশনাল ডিস্টেন্স, সেটা দেখাচ্ছে। দ্য কনভারসেশন দেন মুভস টু ডিফারেন্ট টপিকস ফ্রম নিউজ পেপার। এবং নিউজ পেপার থেকে মানে ডিফারেন্ট টপিকে তারা আলোচনা করতে শুরু করে। ওকে। আমরা কি দেখতে পাচ্ছি? জিমি মক্স এভরিথিং ইনক্লুডিং রিলিজিয়ান, সোসাইটি অ্যান্ড পিপলস। জিমি সব কিছুকে নিয়ে যেন
মক করে, রিলিজিয়ান নিয়ে মক করে, সোসাইটি নিয়ে মক করে, পিপলস হ্যাবিট নিয়ে মক করে। মনে রাখবে পোস্ট মডার্ন সোসাইটিতে রিলিজিয়ান নিয়ে কিন্তু তারা মক করে ক্যারেক্টার্সরা বা রাইটার্সরা। দে বিলিভ, দে ডোন্ট বিলিভ দ্য এক্সিস্টেন্স অফ গড, রিমেম্বার। কারণ তারা মনে করে যদি গড সত্যিই থাকতো তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত লোকজন মারা যেত না। সুতরাং তারা গডের প্রতি একটা কোয়েশ্চেন কিন্তু তাদের রয়েছে। আর একটা কারণ হচ্ছে সায়েন্টিফিক রেভলিউশন হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি demand করেছে there is no existence of God rather the existence of science. So he talks about people are lazy. He talks about how people are lazy. সে বলে যে মানুষজন কিভাবে অলস and do not care about important issues, এবং ইম্পর্টেন্ট ইস্যুস নিয়েও মানুষজন ব্যস্ত। He also expresses his disappointment with England. সে তার যে হতাশা, disappointment with England, ইংল্যান্ডকে নিয়ে সেটাও সে রেফার করছে, saying that the country has lost its greatness. কি বলছে? এই দেশটা, ইংল্যান্ড has lost its greatness, তার গ্রেটনেস হারিয়ে ফেলেছে, and that modern life is boring and meaningless. এবং সে মনে করে মডার্ন লাইফ হচ্ছে বোরিং এবং মিনিংলেস তার কাছে। Obviously, Jimmy then begins to insult Allison's family. জিমি আবার কি করে? অ্যালিসনের ফ্যামিলিকে ইনসাল্ট করতে শুরু করে। He calls them weak and cowardly. সে তার ফ্যামিলিকে বলে, কেন ফ্যামিলিকে কেন ক্রিটিসাইজ করে জানো তো? কারণ ওয়ার্ল্ড ওয়ার হয়ই যে কারণে, সেটা হচ্ছে আপার ক্লাস সোসাইটির একটা ইম্পর্টেন্ট রোল থাকে। সে আপার ক্লাস সোসাইটিকে সে কারণে পছন্দ করে না। এবং এই যে আপার ক্লাস সোসাইটি সবসময় ওয়ার্কিং ক্লাস পিপলকে কিন্তু এক্সপ্লয়েট করে। এবার যেহেতু অ্যালিসনের বাবা মা আপার ক্লাস, সুতরাং ও কিন্তু তাদেরকে পছন্দ করে না এবং ক্রিটিসাইজেস হার ব্রাদার নিজেল। অ্যালিসনের ভাই নিজেরকেও কিন্তু সে ক্রিটিসাইজ করে। হি ইউজেস ডিফিকাল্ট ওয়ার্ডস টু শো হিজ এডুকেশন অ্যান্ড টু হার্ট অ্যালিসন। এবং ও যখন ওই অ্যালিসনের বাবা মা বা ভাই সম্পর্কে যখন উল্টোপাল্টা বলছিল, তখন সে খুব ডিফিকাল্ট ওয়ার্ডস ইউজ করে সে কতটা শিক্ষিত সেটা বোঝানোর জন্য। Although she feels hurt, she doesn't openly react and continues her work quietly. যদিও সে ফিলস হার্ট, যদিও সে দুঃখ ভোগ করে, সে কিন্তু she doesn't openly react, কিন্তু সে কোনো রিয়াক্ট করেনি এবং সে তার মতো কাজ করে যায়। এটা কি অ্যালিসন, রাইট? জিমি becomes irritated by small things around him, like the sound of ironing. সে আবার ছোটখাটো ব্যাপারেও রেগে যাচ্ছে। সাউন্ড অফ ironing, রেডিও, and even the church bells outside. এই যে চার্চের বেলের প্রতি যে রেগে যাচ্ছে, চার্চ বেল, it actually shows his atheist perspective. His atheist, মানে যে গডের প্রতি যে বিলিফটা নেই, রিলিজিয়ার প্রতি যে বিলিফটা নেই, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। হিজ অ্যাঙ্গার গ্রোস, তার রাগটা বেড়ে যাচ্ছে, অ্যান্ড হি বিহেভস ইন আ চাইল্ডিশ অ্যান্ড অ্যাগ্রেসিভ ওয়ে। এবং সে কিভাবে ব্যবহার করছে বাচ্চাদের মধ্যে, খুব রাগ সবসময়, কেন গভর্নমেন্টের প্রতি তার রাগ রয়েছে সবসময়। ক্লিফ ট্রাইস টু কাম হিম বাই জোকিং অ্যান্ড প্লেইং উইথ হিম। ক্লিফ কি করছে? ট্রাইস টু কাম, তাকে শান্ত করার চেষ্টা করছে, বাই জোকিং অ্যান্ড প্লেইং উইথ হিম, তার সঙ্গে জোক করে বা খেলা করে। বাট দ্য টেনশন রিমেন্স, কিন্তু টেনশনটা থেকে যায়। While joking, Jimmy and Cliff started wrestling. এবং জোক করতে করতে জিমি আর ক্লিফ দুই বন্ধুর মধ্যে একটা রেসলিং শুরু হয়ে গেছে। অ্যান্ড দে অ্যাক্সিডেন্টালি ফল এগেনস্ট অ্যালিসন অ্যান্ড হার আয়রনিং বোর্ড। এবং তারা কোথায় করেছে? ওই আয়রন বোর্ডের ওখানে, অ্যালিসন যেখানে আয়রন বোর্ড করছিল, আয়রন করছিল। অ্যালিসন বার্নস হার আর্ম উইথ দ্য হট আয়রন। এবং অ্যালিসনের হাতটা পুড়ে গেছে এই গরম আয়রনে। জিমি ফিল সরি অ্যান্ড ট্রাইস টু অ্যাপোলোজাইজ। এবং জিমি সরি বলারও চেষ্টা করলো, বাট অ্যালিসন বিকামস আপসেট অ্যান্ড আস্কস হিম টু লিভ। এবং দেখো, ও যখন সরি বলতে চাইলো তো তখনই অ্যালিসন কি বলছে, না যাও চলে যাও এখান থেকে, হ্যাঁ, লিভ মি অ্যালোন। মানে এখানে ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু হচ্ছে না। তখন জিমি, হি গোস ইনটু অ্যানাদার রুম, সে অন্য ঘরে চলে যায়, এন্ড স্টার্টস প্লেইং হিজ ট্রাম্পেট, এবং সে তার ট্রাম্পেট বাজায়, বাদ্যযন্ত্র। ক্লিফ স্টেইজ উইথ অ্যালিসন। এবার ক্লিফ কার সঙ্গে রয়েছে? জিমির বন্ধু ক্লিফ অ্যালিসনের সঙ্গে রয়েছে, অ্যান্ড হেল্পস ট্রিট হার বার্ন। বা হাতটা যে পুড়ে গেছে সেখানে ক্লিফ একটু সেবা করছে। অ্যাট দিস মোমেন্ট অ্যালিসন ওপেন্স আপ অ্যান্ড সেজ শি ক্যান নট বিয়ার দিস লাইফ এনিমোর। এখন বলছে অ্যালিসন প্রথম যে এই লাইফটা সে আর সহ্য করতে পারছে না। She reveals that she is pregnant. Remember, she reveals that she is pregnant but has not told Jimmy. কিন্তু সে জিমিকে কথাটা বলেনি। দেখো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে এতটাই ইমোশনাল ডিসোসিয়েশন বা ডিসকানেকশন তৈরি হয়ে গেছে যে ওয়াইফ প্রেগনেন্ট কিন্তু সেটা হাজবেন্ডকে খুশির খবরটা বলে। ওকে, শি ইজ অ্যাফ্রেড অফ হিজ রিয়াকশন। শি ইজ অ্যাফ্রেড, সে ভয় করে কিসের? অফ হিজ রিয়াকশন, তার রিয়াকশন, এন্ড ফিলস দ্যাট হি মাইট থিংক শি ইজ ট্রাইং টু ট্র্যাপ। মানে কেন সে বলেনি তার হাজবেন্ডের রিয়াকশন নিয়ে। এবং এবং সে হয়তো ভাববে যে সে হয়তো তাকে ট্র্যাপ করার চেষ্টা করছে।
মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো যে কানেকশন নেই সেটা কিন্তু বোঝা যাচ্ছে। She also speaks about how their relationship has lost its happiness. সেটা বলছে যে তাদের রিলেশনশিপটা আস্তে আস্তে কিভাবে এই how their relationship lost their happiness, এই কিভাবে খুশিটা হারিয়ে গেল তাদের সম্পর্কের মধ্যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। জিমি ল্যাটার রিটার্নস, পরে কে ফিরে আসলো? জিমি। অ্যান্ড সিজ অ্যালিসন, অ্যালিসনকে দেখলো। অ্যান্ড ক্লিফ, ক্লিফকেও দেখলো সিটিং ক্লোজ টুগেদার। এবং জিমি এবার ঘরে এসে দেখছে তার বন্ধু ক্লিফ আর অ্যালিসন, ওয়াইফ অ্যালিসন এবং বন্ধু ক্লিফ কাছাকাছি বসে রয়েছে। বাট হি ডাজন্ট রিয়াক্ট সিরিয়াসলি, কিন্তু তাও সে সিরিয়াসলি রিয়াক্ট করে না, তাও কিন্তু সে সিরিয়াসলি রিয়াক্ট করে না, আমরা দেখতে পাচ্ছি। ইনডিড ইনস্টেড হি জোকস অ্যাবাউট দেম, রাদার সে কি করে? জোকস। Soon after, Cliff leaves the room for a while. খুব শীঘ্রই ক্লিফ এই রুমটা ছেড়ে যায়। জিমি দেন স্পিক্স মোর জেন্টলি টু অ্যালিসন। জিমি তারপরে কি করে? অ্যালিসনের সঙ্গে খুব আস্তে আস্তে কথা বলে অ্যান্ড অ্যাপোলোজাইজেস ফর হার্টিং হার, এবং তাকে ক্ষমাও চাই তাকে হার্ট করার জন্য। ফর আ ব্রিফ মোমেন্ট দে শেয়ার সাম অ্যাফেকশন, এই খুব অল্প সময়ের জন্য তাদের মধ্যে একটা অ্যাফেকশন শেয়ার হয়। অ্যান্ড স্পিক লাভিংলি রিমেম্বারিং হ্যাপিয়ার টাইমস, এবং তাদের যে আনন্দের সময়গুলো ছিল সেগুলো মনে করছে। However, this peaceful moment doesn't last long. কিন্তু এই ভালো সময়টা বেশিক্ষণ ধরে লং লাস্টিং নয়। অ্যালিসন রিসিভস আ কল ফ্রম হার ফ্রেন্ড হেলেনা। এবার অ্যালিসন তার বান্ধবী হেলেনার কল পেল। হু প্ল্যানস টু কাম এন্ড স্টে উইথ দেম। হেলেনা ওর বান্ধবীর কাছে এসে থাকবে এটাই প্ল্যান রয়েছে। জিমি বিকামস অ্যাংরি এগেন অ্যান্ড কলস হেলেনা হিজ এনিমি। জিমি আবার রেগে গেছে। হিজ অ্যাঙ্গার রাইজেস ইভেন মোর অ্যান্ড হি বিগিনস টু স্পিক ক্রুয়েলি টু অ্যালিসন। এবং অ্যালিসনের সঙ্গে আবার খারাপভাবে কথা বলতে শুরু করে। ইন আ ভেরি হার্শ মোমেন্ট, এই মোমেন্টে হি সেইজ দ্যাট ইফ শি ওয়ার টু লুজ আ চাইল্ড দেন শি উড ট্রুলি আন্ডারস্ট্যান্ড হিজ সাফারিং। দেখো ও কি বললো জানো তো জিমি এখন? জিমি এখন একটা কথা বললো যে দেখো খুব ভালো করে, যদি তুমি এখন একটা বাচ্চা হারিয়ে যেত তোমার, যদি তুমি একটা বাচ্চাকে হারাতে, তাহলে তুমি বুঝতে পারতে আমার কতটা কষ্ট। এই যে ওয়াইফ তার কষ্টটা কিন্তু বোঝে না, কিন্তু মনে রাখবে এই নাটকে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা আয়রনি, এবং এটাই ভবিষ্যতে গিয়ে হবে, এটাই কিন্তু হবে। আমরা কি দেখতে পাচ্ছি? এই যে মানে এই অ্যালিসন সে তার বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যাবে, মিসক্যারেজ হবে। ওকে, এবং ফর দ্য ফার্স্ট টাইম অ্যালিসন তখন বুঝবে তার হাজবেন্ডের কষ্টটা। ওকে, দিস শকস অ্যালিসন ডিপলি। হোয়াট ইউ সি দ্যাট? এটা কিন্তু অ্যালিসনকে ডিপলি শক করে দেয়। আর সি স্ট্যান্ড সাইলেন্ট, চুপচাপ বসে থাকে, দাঁড়িয়ে থাকে, ট্রেম্বলিং উইথ পেইন এন্ড ফিয়ার, এবং যন্ত্রণায় ভয়ে সে কিন্তু কাঁপছে। দেখো অ্যালিসন জানে যে জিমি জানে না যে সে প্রেগনেন্ট, তাই তো? তো জিমি কথাটা বললো যখন ও কিন্তু ভয় পেয়ে গেছে। দ্য অ্যাক্ট এন্ডস উইথ এ স্ট্রং সেন্স অফ টেনশন। একটা টেনশনে শেষ হচ্ছে এই অ্যাক্টটা, যেখানে জিমের আনকন্ট্রোলড অ্যাঙ্গার, অ্যালিসনের সাইলেন্ট সাফারিং, এবং ক্লিফের রোল অ্যাজ আ পিস মেকার, এগুলো সবগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আসবে অ্যাক্ট টু। The Act 2 begins about 2 weeks later in the same small attic room. ঠিক অ্যাক্ট টু বিগিন হচ্ছে 2 সপ্তাহ পরে, সেম ওই সেম ঘরে রয়েছে। ওকে, এবং মনে রাখবে আমরা দেখতে পাচ্ছি এই যে হোয়াট ইউ সি দ্যাট, মানে অ্যাটিক রুম বলতে ওই যে চিলে কোঠা বলা হয়। ওকে, যে ইট ইজ কোয়াইট সানডে আফটারনুন, রবিবার বিকেলবেলা। অ্যালিসন ইজ ইন দ্য রুম, অ্যালিসন তার ঘরে রয়েছে, মেকিং টি অ্যান্ড স্লোলি গেটিং ড্রেসড, এবং সে চা বানাচ্ছে এবং ড্রেস করছে। দ্য নিউজ পেপার্স আর এগেন লাইং অল ওভার দ্য ফ্লোর, এবং পুরো মেঝে জুড়ে নিউজ পেপার ছড়িয়ে রয়েছে, শোয়িং দ্যাট নাথিং মাচ হ্যাজ চেঞ্জড ইন দ্যার ডেইলি লাইফ, মানে কোনো পরিবর্তন কিন্তু এখনো ঘটেনি সেভাবে। অ্যাট দিস মোমেন্ট হেলেনা এন্টার্স, এই সময় কে আসে? হেলেনা আসে। শি ইজ অ্যালিসনস ফ্রেন্ড, সে হচ্ছে অ্যালিসনের বান্ধবী, অ্যান্ড ইজ অফ দ্য সেম এজ, এবং সেই একই বয়সে। বাট শি হ্যাজ এ স্ট্রঙ্গার অ্যান্ড মোর কনফিডেন্ট পার্সোনালিটি, কিন্তু হেলেনার পার্সোনালিটি হচ্ছে আরো বেশি কনফিডেন্ট অনেকটা। শি ক্যারিজ হারসেলফ উইথ অথরিটি অ্যান্ড ডিগনিটি, হেলেনার মধ্যে কি রয়েছে? একটা মর্যাদা রয়েছে, অথরিটি রয়েছে। আর ইভেন দো জিমি অফেন অ্যাটাকস হার উইথ হার্শ ওয়ার্ডস, এবং জিমি এই হেলেনাকে কিন্তু ক্রিটিসাইজ করে।
হেলেনা হ্যাজ বিন স্টেইং উইথ হিম, হেলেনা হ্যাজ বিন স্টেইং উইথ দেম, তাদের সঙ্গে থাকে হেলেনা ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। এন্ড অ্যালিসন ফিলস গ্রেটফুল ফর হার প্রেজেন্স, অ্যালিসন তার উপস্থিতির জন্য বেশ কৃতজ্ঞ থাকে হেলেনের জন্য। শি সেইজ দ্যাট, অ্যালিসন কেন খুশি হয় দেখো, কারণ শি সেইজ দ্যাট হ্যাভিং অ্যানাদার ওম্যান ইন দ্য হাউস মেক্স এভরিথিং ফিল ডিফারেন্ট অ্যান্ড আ লিটল ইজিয়ার। সে ভাবছে যদি আরেকজন মহিলা থাকে সমস্ত কিছু যেন ইজিয়ার এবং ডিফারেন্ট লাগছে। কেন, ও তো চুপচাপ থাকে, ওর সঙ্গে কথা বলার মতো কেউ নেই, কিন্তু এই ফ্রেন্ড আসার পরে সে হয়তো সময় কাটানোর মতো কাউকে পেল। ওয়াইল দে টক, যখন তারা কথা বলে, জিমি ইজ ইন দ্য আদার, জিমি অন্য ঘরে রয়েছে, প্লেইং হিজ ট্রাম্পেট ভেরি লাউডলি, এবং সে তার বাদ্যযন্ত্র খুব জোরে বাজাচ্ছে। দ্য সাউন্ড ইজ হার্শ অ্যান্ড ফুল অফ অ্যাঙ্গার, এবং বাদ্যযন্ত্রের মধ্যেই যেন সেই অ্যাঙ্গারটা ফুটে উঠছে জিমির। অ্যালিসন বিকামস ওরিড, অ্যালিসন খুব চিন্তিত হয়ে গেল, দ্যাট দেয়ার ল্যান্ডলর্ড মাইট থ্রো দেম আউট বিকজ অফ দ্য নয়েজ। অ্যালিসন ভাবছে এত জোরে যদি ঘরের মধ্যে আওয়াজ করে জিমি, তাহলে কি হবে, আমাদের হয়তো, আমাদের যে ল্যান্ডলর্ড, ঘরের যে মালিক, সে হয়তো আমাদের বার করে দেবে। Helen also notices that Jimmy's music sounds angry. তো হেলেনাও এটা নোটিস করেছে যে তার গানের মধ্যে বা তার মিউজিকের মধ্যে একটা অ্যাঙ্গার রয়েছে, and says that his anger is both frightening and strangely exciting. এবং সেটা দেখছে যে তার অ্যাঙ্গারটা, তার রাগটা কিন্তু বেশ ফ্রাইটেনিং, and strangely exciting মানে বেশ উত্তেজনামূলক। Their conversation then turns to Cliff. তাদের কনভারসেশনটা দেন টার্নস টু ক্লিফ, ক্লিফকে নিয়ে। হেলেনা আস্কস অ্যালিসন ইফ শি ইজ ইন লাভ উইথ হিম। হেলেনা জিজ্ঞেস করলো, তুমি কি ক্লিফকে ভালোবেসে ফেলেছো? অ্যালিসন ডিনাইস দিস, অ্যালিসন এটা ডিনাই করে, বাট শি অ্যাডমিটস দ্যাট শি শেয়ারস আ ওয়ার্ম অ্যান্ড কমফোর্টেবল বন্ড উইথ ক্লিফ। কিন্তু অ্যালিসন বলে যে হ্যাঁ, তার সঙ্গে অন্তত কথা বলি আমি, কিছু কথা শেয়ার করা যায়, এবং একটা বেশ বন্ডিং রয়েছে। ইট ইজ নট রোম্যান্টিক লাভ বাট আ কাইন্ড অফ ইজি অ্যাফেকশন দ্যাট মেক্স হার ফিল সেফ। এটা কোনো রোম্যান্টিক লাভ নয়, এটা একটা অ্যাফেকশন দ্যাট মেক্স হার ফিল সেফ, যেটা তাকে সেফ, একটা সেফ ফিল করে। Helena wonders whether Jimmy notices this closeness. হেলেনা জিজ্ঞেস করছে জিমি কি ক্লোজনেসটাকে লক্ষ্য করেছে? Allison explains that Jimmy expects complete loyalty from the people around him, not only to himself but also to his past and past beliefs. তখন অ্যালিসন বলছে যে না, ও সবাইকে বিশ্বাস করে, তার পাস্ট বিলিফ কি এবং তার পাশে যারা রয়েছে সবাইকে। However, Allison feels that she cannot feel things as deeply or as intensely as Jimmy does, no matter how much she tries. এবং সে আরেকটা কথা বলে, জানো, আমার হাজবেন্ড যে কোনো ব্যাপারে খুব ডিপলি ভাবতে পারে, কিন্তু সেটা আমি ভাবতে পারি না। অ্যালিসন দেন বিগিনস টু টক অ্যাবাউট দ্য আর্লি ডেজ অফ আর ম্যারেজ। তবে অ্যালিসন কি করে, তার জীবনের যে বিয়ের প্রথম দিককার গল্পগুলো বলে। শি টেলস হেলেনা হাউ শি অ্যান্ড জিমি স্ট্রাগলড ইন দ্য বিগিনিং। তারা বলে যে কিভাবে জিমি আর সেই স্ট্রাগল করেছিল প্রথম দিকে। দে হ্যাড নো মানি অ্যান্ড নো স্টেবল লাইফ, তাদের কোনো মানি ছিল না, স্টেবল লাইফ ছিল না। সো দে ওয়েন্ট টু লিভ উইথ জিমিস ফ্রেন্ড হিউ ট্যানার, তারা তার বন্ধুর বাড়িতে থাকতো, হিউ ট্যানারের বাড়িতে। অ্যালিসন অ্যান্ড হিউ ডিসলাইকড ইচ আদার from the start because he was even more rude and aggressive than Jimmy. অ্যালিসন হিউকে দেখতে পারতো না, কেন? ওই যে জিমির বন্ধু, কেন সে জিমির থেকেও বেশি রাগী ছিল। During that time, Allison felt completely cut off from her own family. অ্যালিসন তার নিজের ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাকে। Her parents never approved of Jimmy. তার বাবা মা কখনো জিমির সঙ্গে বিয়ে দিতে চায়নি, কারণ জিমি হচ্ছে মানে জবলেস, প্লাস সে তো আপার ক্লাস থেকে বিলং করে না। অ্যান্ড ইভেন মেড হার গিভ আপ হার মানি অ্যান্ড প্রপার্টি হোয়েন শি ম্যারিড হিম। এবং যখন এই অ্যালিসন জিমিকে বিয়ে করে, তার বাবা মা তাকে আর মেনে নেয় না। বিকজ দে বিলিভড হি ওয়াজ ডেঞ্জারাস অ্যান্ড সেলফিশ, কারণ তার বাবা মারা মনে করে সে হচ্ছে ডেঞ্জারাস অ্যান্ড সেলফিশ। কে? জিমি। হিজ ব্রাদার নিজেল ওয়াজ অলসো বিজি উইথ হিজ পলিটিক্যাল কেরিয়ার অ্যান্ড ডিড নট সাপোর্ট হার। তার ভাইও তাকে কিন্তু সাপোর্ট করেনি নিজের। এখানেই কিন্তু আজকের ক্লাসটা আমাদের অফ থাকছে। আমরা নেক্সট ক্লাস থেকে আবার এরপর থেকে শুরু করবো। ওকে, সো আমরা এই এতদূর পর্যন্ত আজকে আমরা দেখলাম।